সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিডিয়ার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাত জেরিন খান। দর্শক, আজ আমরা বাংলাদেশের বহুজাতিক কোম্পানির কার্যক্রম নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে রয়েছেন মাসুদ খান, চেয়ারম্যান, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। এছাড়াও আমাদের সাথে রয়েছেন জাবেদ আক্তার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইউনিলিভার বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা বাংলাদেশে বহুজাতিক কোম্পানি কার্যক্রম নিয়ে আলোচনা করব। আমরা আসলে দেখছি যে বাংলাদেশে বহুজাতিক কোম্পানির কার্যক্রম অনেক বেশি বেড়েছে আগের তুলনায়, এবং স্বাধীনতার পরবর্তী সময়ে আসলে বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে বাংলাদেশে আসছে সেখানে আমাদের অর্থনীতিতে একটা জিডিপিতে বড় গ্রোথ রাখছে। তো একটু জাবেদ সাহেব, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই বহুজাতিক কোম্পানির এনভায়রনমেন্ট, ব্যবসায়িক পরিবেশ এবং বাংলাদেশে তাদের অবস্থান সম্পর্কে আপনার মতামত কি? এটা উত্তর অনেক ভালো হচ্ছে ওভারঅল আমাদের বিজনেস এনভায়রনমেন্ট। এবং আমরা যদি দেখি, ইউনিলিভার বাংলাদেশে মোর দেন 57 ইয়ার্স আমরা এখানে আছি, এবং এখনও আমরা অপারেট করছি। আমাদের সাথে অনেক কোম্পানি এসছে, ইন্ডিয়ান অনেক কোম্পানি এসছে, ইন্টারন্যাশনাল অনেক কোম্পানিও এসছে ফ্রম আদার দেন ইন্ডিয়া। এবং এই বিজনেস এনভায়রনমেন্টের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ওভারঅল ইকোনমি কনসিস্টেন্ট গ্রোথ, যেটা আসছে কনসিস্টেন্ট গ্রো করছে। সেকেন্ড হচ্ছে ওভারঅল ডেমোগ্রাফি, কারণ দেশের ডেমোগ্রাফি আমাদের এক ভেরি ইয়াং পপুলেশন, এবং যত পপুলেশন ওয়েলদি হয়, ডিসপোজেবল ইনকাম বাড়ে, ততই কিন্তু কনজামশন তৈরি হয়, এবং যতদূর কনজামশন ইকোনমি তৈরি হবে ততক্ষণই কিন্তু দেখব অনেক কোম্পানি উইল বি ইন্টারেস্টেড। আর বাংলাদেশ ইজ একটা পোটেনশিয়ালি একটা বড় একটা মার্কেট, অনেক কোম্পানির জন্য। সো সেই কারণে আমার তো আশা যে আগামী কয়েক বছর আমরা আরও অনেক কোম্পানি দেখব যেটা বাংলাদেশে আসবে। সেক্ষেত্রে মাসুদ খান, আপনি তো চেয়ারম্যান, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আমরা দেখছি যে আপনারা খুব সুন্দরভাবে বাংলাদেশে স্টেবল ওয়েতে ব্যবসা করছেন। আসলে এর পিছনে সিক্রেটটা কি? সিক্রেটটা হচ্ছে, আপনি তো নিশ্চয়ই জানেন যে ইউনিলিভার কনজিউমার কেয়ার যে বর্তমান কোম্পানিটা, এটা একসময় ছিল গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ, উইচ ইজ এ ভেরি ভেরি ওল্ড কোম্পানি ইন বাংলাদেশ, দি ওল্ডেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে আর কি। এবং গ্ল্যাক্সো এক নামে সবাই চেনে, কিন্তু এখনও চেনে, গ্ল্যাক্সো বললে সবাই চেনে আর কি আপনার। তো গ্ল্যাক্সো ধরেন লাইক মেনি আদার মাল্টিন্যাশনাল কোম্পানিজ, যে ওয়াজ এ গ্লোবাল কোম্পানি অ্যাজ ওয়েল। এবং মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা সুবিধা হয়, দ্যাট ওদের যেহেতু অনেকগুলো দেশে তারা আপনার আলটিমেটলি অপারেট করে আর কি, আপনার তাদের বেস্ট প্র্যাকটিসগুলো গ্রুপ থেকে তারা পেয়ে যায়। মাল্টিন্যাশনাল কোম্পানির স্ট্রেংথ হচ্ছে দে ইনভেস্ট ইন পিপল। আর আমি এখন লোকাল কোম্পানির একটা অ্যাডভাইজার, এখন we feel that is an expense. এটা হচ্ছে the big difference between MNCs and locals. They really invest in people, they develop them, they train them to the best. এই কারণে আপনি দেখেন যে বাই অ্যান্ড লার্জ গ্লোবালি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ভালো করছে। আরেকটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অলওয়েজ ভেরি প্রসেস ওরিয়েন্টেড, সব কাজগুলো ডিফাইন করা থাকে। কিন্তু বাট লোকাল কোম্পানিগুলো যেটা সমস্যা, দ্যাট আলটিমেটলি প্রসেসগুলো ডিফাইন না, এই জন্য একটা লোক চলে গেলো আর একটা লোক আসলো, এখানে সমস্যা হয়ে যায়। আরেকটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এমএনসিগুলোতে ধরেন রান অ্যাবসলিউটলি বাই প্রফেশনালস, ওনাররা ব্যবসাতে নাই। সো প্রফেশনালরা তাদের নিজস্ব গতিতে কাজ করছে, ম্যানেজমেন্টটা তাদের টোটালি সেপারেট ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ক্লিয়ারলি। আমরা তো মাল্টিন্যাশনাল যখন ছিলাম, ওনার কার আছে আমরা তো কেউ জানতাম না, আসলে ওনারা কোন দেশে আছে আমরা জানতাম না। ইট ওয়াজ রান বাই প্রফেশনালস, লাইক জাভেদ ইজ এ প্রফেশনাল, হি রানস ইট, হি ডাজন্ট নো হু দ্য ওনার্স অফ ইউনিলিভার আর অ্যাকচুয়ালি ইন ফ্যাক্ট। সো এটা একটা বড় স্ট্রেংথ অফ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। প্লাস যেটা বললেন যে পিপলে তারা এত বেশি ইনভেস্ট করে, ইউনিলিভার তো একটা সুনাম কামিয়েছে অ্যাজ দ্য বেস্ট এমপ্লয়ার অফ চয়েস, এই কারণেই তো। এবং ইউনিলিভার ডুইং ইন বাংলাদেশ ভেরি ওয়েল বিকজ অফ দিস অ্যাকচুয়ালি ইন ফ্যাক্ট। জাভেদ সাহেব, সেই ক্ষেত্রে যারা বাংলাদেশে আসতে চাচ্ছে আরও নতুন নতুন বহুজাতিক কোম্পানি, কিন্তু অনেক সময় তারা একটু পিছিয়ে যাচ্ছে কোনো কারণে, মানে এই ক্ষেত্রে কি আপনি তাদেরকে বলবেন যে কেন তারা বাংলাদেশে আসবে, তারা আসলে কি কি ফ্যাসিলিটি পেতে পারে বাংলাদেশে বহুজাতিক কোম্পানি বাড়ানোর ক্ষেত্রে? আমি যেটা বলি, অলমোস্ট এভরিথিং উইল বি সার্ভড অন আ প্ল্যাটার। বাট রিয়ালিটি যেটা হচ্ছে, আমাদের দেশটা ইটস এ গ্রোয়িং কান্ট্রি। অনেক কিছুই আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আমাদের মানুষজন গ্র্যাজুয়ালি এডুকেটেড হচ্ছে, কেপেবিলিটি ডেভেলপ হচ্ছে। সো মাল্টিন্যাশনাল, আমি সবসময় বলি যে ডোন্ট কাম যে 1 বছর 2 বছর 5 বছরের জন্য, ইউ কাম ফর লাইফ। কারণ বাংলাদেশে আসতে হলে যেটা করতে হবে, ওই কেপেবিলিটিটা তৈরি করতে হবে, কারণ ওটা হয়তো তৈরি হয়ে থাকবে না। কিন্তু ওই কেপেবিলিটি, যেটা মাসুদ ভাই বললেন, যে আমরা যদি ইনভেস্ট করি ফর লঙ্গার টার্ম, তাহলে দেখবো যে আমরা গ্রেট কেপেবিলিটি, গ্রেট প্রসেস, এবং সেই কারণে ইউল সি আ ভেরি প্রফিটেবল বিজনেস বাংলাদেশে। যেমন আমি, এবং পোটেনশিয়াল ইজ হিউজ। আমি যদি বলি এফএমসিজি, আমি যদি ধরি বাংলাদেশে পার ক্যাপিটা এফএমসিজি কনজামশন টোটাল মার্কেট উইচ ইজ রাফলি 28 ক্যাটেগরিজ আমরা ইভ্যালুয়েট করি, $20। আমি যদি এটা কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে, পাশের দেশ, $44।
না আমাদের পার ক্যাপিটা জিডিপি কিন্তু ইজ মাচ হায়ার দ্যান ইন্ডিয়া, কিন্তু আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন অফ এফএমসিজি ইজ ফার লোয়ার। একটা কম্পারেটিভ কান্ট্রি ইউজ করি যেটা ভেরি সিমিলার বাংলাদেশের ইন টার্মস ইকোনমিক সাইজ, মোটামুটি কাছে ফিলিপিন্স, $100। সো দ্যাটস দি লেভেল অফ পোটেনশিয়াল ফর আস। কিন্তু যেটা করতে হবে যে ওই মার্কেট এগেনস্টে আমাদের অনেক ইমপারফেকশন থাকে, কিন্তু ওটার সাথে কাজ করতে হয়, লঙ্গার টার্ম ইনভেস্ট করতে হয়। আমার পেছনে মোর দেন 20 years দেভ ইনভেস্টেড। আমাকে হাফ অফ মাই এক্সপিরিয়েন্স হচ্ছে ইন্টারন্যাশনাল। এই ইনভেস্টমেন্ট যেটা মাস ভাই বললেন, ইট হেল্পস, কারণ তখন আমি জানি যে আমার শেয়ার হোল্ডার যে ভ্যালুটা দিতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার অ্যান্ড আই ডোন্ট নো হু দ্য শেয়ার, ইনফ্যাক্ট আমার শেয়ার হোল্ডার হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ আর ইউনিলিভার। তো যেটা মাসুদ ভাই বললো যে আপনাদের ম্যানেজমেন্ট এবং আপনাদের যে পরিচালনা পর্ষদ, সেখান থেকে আপনাদের কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে এবং আপনারা যে কাজ করছেন বেশি স্মুথলি ইউনিক ওয়েতে আপনারা কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা কাজ করছে এ ধরনের বহুজাতিক কোম্পানি, তারা আসলে অনেক ফ্যাসিলিটি নিয়ে কাজ করতে পারছে নাকি কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন? হ্যাঁ, আমরা প্রায় মোর দেন 57 years এই দেশে অনেক চ্যালেঞ্জ আছে। বাংলাদেশে একটা ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের খুব ভালো আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের একটা ভালো ল আছে, কিন্তু লর এক্সিকিউশন নেই। যে কোনো কোম্পানি, মাল্টিন্যাশনাল লোকালি হোক, একটা বড় যে জিনিস হচ্ছে ব্র্যান্ড, এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্র্যান্ডের প্রোটেকশনটা। যেমন সেই জিনিসটা আমাদের সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট করা দরকার, কারণ এনি মাল্টিন্যাশনাল ওয়ান্ট টু সি যে আমার ব্র্যান্ডের আইডেন্টিটিটা এটা ভালো মতো এক্সিকিউট হচ্ছে কিনা। আমাদের সিগনিফিকেন্ট অপরচুনিটি আছে ট্যাক্সটাকে রিফর্ম করা, বিকজ ইভেন আমি যদি আজকে বাংলাদেশে দেখি দি ইফেক্টিভ ট্যাক্স রেট ইজ সিগনিফিকেন্টলি হায়ার। অনেক চেঞ্জ হয়েছে, ট্যাক্স রেট অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বাট এখনও আমি যদি কম্পেয়ার করি রিলেটিভ টু আদার কান্ট্রিজ, সেটা ইজ রিয়েলি হায়ার, বিকজ ওই যে একটা ইজ এ বিগ থিং। আমাদের ভ্যাট লটা আরও সিম্পলিফাই করা যায়। ভ্যাট লোতে এখনও কিছু কমপ্লিকেশন আছে, প্রাইস ডিক্লারেশনের সময় ইনপুট আউটপুট কোএফিশিয়েন্টের সাথে লিঙ্ক করতে হয়, খুবই জটিল। এত জটিল আজকের প্রোগ্রামে যদি আপনি বলতে চান যে গভর্নমেন্টকে যদি মোটা দাগে আপনি 5টা জায়গায় আপনি বলেন যে এই জায়গায় যদি গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিলিটি দেয়, তাহলে আরো অনেক বহুজাতিক কোম্পানি বাংলাদেশে আসবে এবং ক্যাপিটাল মার্কেটেও লিস্টেড হওয়ার সম্ভাবনা। আমি যদি বলি 2-3টা জিনিস, একটা যেটা বললাম ট্যাক্স, বিকজ ট্যাক্স একটা বড় জিনিস ফ্যাসিলিটেট করে, বিকজ কম্পিটিটিভনেস দেখতে হয়, কারণ যে কেউ ইনভেস্ট করে শেয়ার হোল্ডার রিটার্নের জন্য, এবং শেয়ার হোল্ডার রিটার্নের জন্য আপনার একটা বড় ফ্যাক্টর হচ্ছে ট্যাক্সেশন, বিকজ যে কোনো অন্য একটা যে কান্ট্রিতে ইট মাইট বি মাচ মোর কম্পিটিটিভ। সো আমাদের ওটা একটা খেয়াল করতে হয়। সেকেন্ড জিনিসটা হচ্ছে যেটা আমি বললাম, আমার আইপিআর রাইট। আমি যদি এখন ডাভ সাবানটা তৈরি করি আর ডাভ শ্যাম্পু করি, হোয়াট হ্যাপেন্স ইজ যে অন্য যে কেউ আবার ইম্পোর্ট করে নিয়ে আসছেন, এবং ওটাতে হয়তো অনেক ক্ষেত্রে ট্যাক্স দিচ্ছেন না। হ্যাঁ, বাই দ্য ওয়ে ল যেটা বলে ওই ব্র্যান্ড ওনার আমি, সো অন্য কেউ করতে পারবে না, কারণ ওই সার্টিফিকেশন একটা লাগে। সো এটার অ্যান্ড দেয়ার ইজ এ ফ্যান্টাস্টিক ল, কিন্তু ওটার এক্সিকিউশন নেই। এখন একই মার্কেটে আমি যখন ট্যাক্স দিয়ে অপারেট করছি এবং কেউ যদি ইম্পোর্ট করে নিয়ে এসে ট্যাক্স না দিয়ে অপারেট করে, দেন আনইভেন প্লেইং ফিল্ড ক্রিয়েট হয়। সো তখন যেটা হবে যে দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ তখন হচ্ছে কি আমি কিন্তু তখন আই এম লুজিং মার্কেট শেয়ার। যেমন অনেক আমরা যেটা গ্রে বলি, যেটা প্যারালাল ইম্পোর্টস আসে, সেটা একটা বিগ চ্যালেঞ্জ। সো হাউ ডু ইউ রিয়েলি প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, বিকজ অ্যাট দি এন্ড আমরা যেটা মাসুদ ভাই বললেন, আমরা পিপল ইজ এন ইনভেস্টমেন্ট, একইভাবে ব্র্যান্ড ইজ অলসো এন ইনভেস্টমেন্ট। আমরা কিন্তু ব্র্যান্ডে অনেক বছর ধরে ইনভেস্ট করে একটা ব্র্যান্ড তৈরি করি, এবং গত লাইফ বয়ের মতো একটা ব্র্যান্ড আমরা 50 বছর উপর ধরে ইনভেস্ট করছি, লাক্সের মতো একটা ব্র্যান্ড। হ্যাঁ, সো এই ব্র্যান্ডগুলো যখন ইনভেস্ট করছি, ওই ব্র্যান্ড থেকে রিটার্ন আসতে হবে তো আমাদের, কারণ ওটা না হলে কিন্তু দেন দ্যাট উইল পুশ পিপল ব্যাক। বাট দিস আর সাম অফ দ্য থিং যেটা আমার ধারণা ক্যান সিগনিফিকেন্টলি হেল্প টু ইজ দি ওভারঅল অপারেটিং এনভায়রনমেন্ট ফর এনি সাচ কোম্পানিজ। আমি কিছু অ্যাড করতে পারি? কয়েকটা ফান্ডামেন্টাল ইস্যুস আমাদের মনে হয় এমএনসিস আমরা ফেস করে থাকি। দ্য ফার্স্ট ইস্যু is the enforcement of contracts. Very important, because আমাদের ধর বিদেশে কি হয় যে একটা চেক যদি আমি ইস্যু করে থাকি, ডিসঅনার হলে হি ইজ জেলড। বাংলাদেশেও কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট আছে, যেটা 138 বলছে যে ইজ আ ক্রিমিনাল অফেন্স ডিসঅনার হলে। আমরা চেক নিচ্ছি, বাট আলটিমেটলি ইয়ার্স অন ইয়ার্স কিন্তু আপনার কেস চলছে, আলটিমেটলি কিন্তু কোনো রায় আমরা পাচ্ছি না। দিস ইজ আ বিগ ইস্যু। কিন্তু কন্ট্রাক্ট এছাড়া এগ্রিমেন্ট হয়েছে, আপনার এগ্রিমেন্ট আলটিমেটলি এনফোর্স করা যাচ্ছে না, বিকজ সিভিল কেস ইট গোজ অন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ইন দ্য কোর্ট আর কি। আপনার ট্যাক্স নিয়ে দু একটা কথা না বললেই নেই আর কি। এফএমসিজির একটা বড় পার্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন। আমরা ট্যাক্স নিয়ে কথা বলছিলাম, আমরা আরও কথা বলবো ট্যাক্স এবং আপনারা রিবেট পাচ্ছেন কিনা সেটা নিয়েও জানবো। তবে আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আপনারা দেখছিলেন সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরবো আবারও। বিরতির পর আবারও সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আমন্ত্রণ।
দর্শক, আমরা কথা বলছিলাম বহুজাতিক কোম্পানির ট্যাক্স নিয়ে, আপনি বলছিলেন ট্যাক্সের বিষয়। সেক্ষেত্রে আমার একটু প্রশ্ন রয়েছে যে আসলে ট্যাক্সের সাথে সাথে কি আপনারা কোনো ট্যাক্স রিবেট পান? মানে আপনাদের জন্য কি আলাদা কোনো ট্যাক্স রিবেটের ব্যবস্থা আছে? আলাদা তো নাই, বরং যেটা বলি মরার উপর খাড়া ঘা আর কি। আপনার আমি যেটা বলতে চাইছিলাম আপনাকে, দ্যাট এফএমসিজির একটা বড় পার্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন। ব্র্যান্ডিং যদি করতে হয় আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে। ট্যাক্স লতে আছে যে আপনার 0.5% অফ টার্নওভার আপনি আপনার অ্যালাউড, বাকিটা ডিসঅ্যালাউ হয়ে যাচ্ছে আপনার। যাবে যে কথাটা বললো এফেক্টিভ রেটটা বাড়ছে কেন, এটা একটা বড় কারণ। একটা সেকেন্ড বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে একটা আর্কেইক ল আছে যেটা বলে এক্সেস পারকুইজিটস। বেসিক স্যালারি বাকি বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো বলা হয় পারকুইজিটস। এটা 50%-এর বেশি হতে পারবে না। লট অফ ডিসঅ্যালাউন্স হচ্ছে আপনার ফর মাল্টিন্যাশনাল কোম্পানিজ, কারণ আমরা তো অনেক পারকুইজিট দিয়ে থাকছি। ভ্যাট ল নিয়ে আরেকটা না বললেই নাই, সেটা হচ্ছে যে যেটা যাবার টাচ করেছিল যে ইনপুট আউটপুটটা আর কি আপনার। এইটা কিন্তু পৃথিবীর কোথাও এখন নাই, কিন্তু বাংলাদেশে আমাদের এখানে আছে আর কি। দ্যাট আমি যে ইনপুটটা ডিক্লেয়ার করছি, যে আমি র মেটেরিয়াল ইউজ করছি, যে আমি এটা এই প্রপোর্শনে ইউজ করবো, ওনারা বলছে আপনাকে এই প্রপোর্শনে ইউজ করতে হবে। এটা তো কখনোই হতে পারে না আপনার। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্স্ট পার্ট অফ দি ট্যাক্স ল, যেটা নিয়ে আমরা সবাই সোচ্চার, এই যে সেকশন 82C অফ দি কোম্পানি অফ দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এটাতে কি বলছি খুব সহজে আপনাকে বলি, যে আমি কিছু র মেটেরিয়াল ইম্পোর্ট করলাম, আমি ট্যাক্স দিলাম, আমি কিছু মাল বিক্রি করলাম, ট্যাক্স দিলাম, যেটা বলে থাকি আমরা অ্যাডভান্স ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। 82C-তে বলছে যে আপনার এই যে ট্যাক্সটা কাটা হয়েছে এইটাই আপনার মিনিমাম ট্যাক্স। এর যদি লাভ হয়ে যদি ট্যাক্স কম হয় আপনাকে এই ট্যাক্সটা দিতে হবে। এই কারণে কিন্তু আমাদের ট্যাক্স রেটটা বেড়ে যাচ্ছে। এই লটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই কিন্তু আপনার। দিস ইজ দ্য অনলি প্লেস ওয়্যার এই লটা আমাদের বাংলাদেশে আছে, উইচ ইজ এগেনস্ট নট অনলি এমএনসিস, অল কোম্পানিজ। আমরা বারবার এটা নিয়ে ফেরত আসছি। তো যখন আমাদের কোম্পানি আইন সংশোধন হলো, সেখানে বহুজাতিক কোম্পানি আইন নিয়ে যে কার্যক্রমগুলো রয়েছে, সেখানে কি আপনারা চেষ্টা করেছেন বিষয়গুলো বোঝার? বহুজাতিক কোম্পানির জন্য তো আলাদা কোনো আইন নাই, কিন্তু একটা শুধু আছে ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন অ্যাক্ট, যেটা আপনি বলছিলেন না যে ইনভেস্টমেন্ট প্রোটেকশন আছে কি না, ওইটার একটা অ্যাক্ট আছে। বাট অ্যাজ ফার অ্যাজ দি লজ আর কনসার্ন, ইনকাম ট্যাক্স বলেন, কোম্পানিজ অ্যাক্ট বলেন, ভ্যাট বলেন, এমএনসি বলে তো কোনো আলাদা কোনো কিছুই নাই অ্যাকচুয়ালি। তো আপনার কাছে কি মনে হয় যে বহুজাতিক কোম্পানিদের জন্য আলাদাভাবে বাংলাদেশ গভর্নমেন্টের আইন করা প্রয়োজন, এবং সেই অনুযায়ী বেশ কিছু ব্যবস্থা করা উচিত, যেটাতে আসলে বহুজাতিক কোম্পানি আরো মার্কেটে আসতে পারে? এটা তো এখন ধরেন, প্রবলেমটা হচ্ছে যে যদি আপনি আলাদা করে বহুজাতিক কোম্পানি করতে যান, তাহলে লোকাল কোম্পানিজগুলো তো একেবারে সোচ্চার হয়ে যাবে একেবারে। সো ইটস গোইং টু বি এ বিগ চ্যালেঞ্জ যে আপনি হাউ ডু ইউ সেপারেট দি বহুজাতিক কোম্পানি উইথ দি লোকাল কোম্পানিজ। এটা ভেরি ডিফিকাল্ট ফর দি গভর্নমেন্ট রিয়েলি টু ম্যানেজ অ্যাকচুয়ালি। রাইট, আমার ধারণা আলাদা ল বহুজাতিক কোম্পানির অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যদি ল দেখি, আমাদের উইভ গট গুড লজ, এবং ওটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিকজ যে কোনো বহুজাতিক কোম্পানি কি চাচ্ছে যে ফেয়ার প্লেগ্রাউন্ড। আমরা যখন কাজ করছি যে ইটস ফেয়ার ইন টার্মস অফ কম্পিটিশন, ফেয়ার ইন টার্মস অফ আমরা যে লগুলো আসছে সেটা। যেটা আমি বলছি, আমাদের দেশের ল উইভ গট ভেরি রোবাস্ট ল, বাট ওটার এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। যেমন এই জিনিসটা যেগুলো কথাগুলো মাসুদ বললেন, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি ইজ অন ইন্টারপ্রিটেশন। তাহলে আমরা দেখছি যে যে ধরনের কোম্পানিগুলো আসলে বাংলাদেশে আছে, এদের অনেক কোম্পানি কিন্তু ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হওয়ার জন্য সক্ষমতা আছে, কিন্তু তারা হচ্ছে না। এটার পিছনে আসলে রিজনটা কি, কেন হচ্ছে না? ক্যাপিটাল মার্কেট লিস্ট হওয়ার রিজনটা ইজ ফান্ডামেন্টালি কারো যদি মানি রেজ করতে হয় কোনো একটি কাজ করার জন্য, ইউনিলিভার বাংলাদেশের এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, এবং যদি কোম্পানির নিজের সোর্স অফ ফান্ড না থাকে, ফর এক্সাম্পল, এবং যেটা সেই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট যেতে হয়, আদারওয়াইজ দের ইজ নো রিজন টু গো ইন টু ক্যাপিটাল মার্কেট। আমি যদি দেখি ইউনিলিভার বাংলাদেশ যে পার্টটা আনলিস্টেড, আমরা প্রায় গত 3 বছরে 60 মিলিয়ন ইউরো ইনভেস্ট করেছি ফ্রম আওয়ার ওন ফান্ড। ওটার জন্য তো আমার বাইরে যেতে হচ্ছে না। সো আমার আননেসেসারি টু রেজ ক্যাপিটাল, কারণ আমি যদি ক্যাপিটাল রেজ করি, টাকাটা আসে, সেটা কি করবো আমি? কারণ ও যদি আইডল বসে থাকে, দেন ইট উইল বি ইনএফিশিয়েন্ট ইউজ অফ ফান্ড। আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যেটি বলছে যে আরো নতুন বহুজাতিক কোম্পানি মার্কেটে নিয়ে আসার জন্য, বাট তারাও চ্যালেঞ্জ ফেস করছে যে নতুন কোম্পানিগুলো আসছে। আমি বলি কেন, বিকজ আই থিঙ্ক জাভেদ যেটা বলার চেষ্টা করছিল, দ্যাট আমি যখন লিস্টিংয়ে যাই, বিকজ আমি তো আই সিট লিস্টেড কোম্পানিজ অলসো, আনলিস্টেড কোম্পানিজ অলসো, আই নো দ্য চ্যালেঞ্জেস। যখনই আপনি লিস্টিংয়ে যাচ্ছেন, ইউ আর ইন দ্য ফোকাস, কমপ্লায়েন্সের মধ্যে। আরে কমপ্লায়েন্স কাকে বলে আপনার? সো ইউ গেটিং লেটার্স এভরি কোয়ার্টার, লাভ লেটার্স এভরি কোয়ার্টার, আপনাকে উত্তর দিতে হচ্ছে আপনার, নাম্বার 1।
ট্যাক্স অথরিটিস আরও বেশি সোচ্চার হয়। লিস্টেড কোম্পানি যখন হয় তারা কিন্তু দে আর মাচ মোর ভিজিলেন্ট, তখন সব এলটিওতে চলে যায়, লার্জ ট্যাক্স পেজ ইউনিট। এই কারণে কিন্তু যারা অনেকগুলো বড় বড় কোম্পানি আছে তারা এসব দেখার পরে তারা একটু, যদিও বা আপনি চিন্তা করে থাকেন ইসমাত দ্যাট অ্যাকচুয়ালি লিস্টেড কোম্পানি যদি হন ইয়োর ট্যাক্স রেট ইজ 22.5%, আনলিস্টেড হলে 30%। সো এখানে আমাদের একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে ইন টার্মস অফ লেভেল প্লেইং ফিল্ড। এই জায়গায় কি আপনার মনে হয় যে কিছু কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করা উচিত, বা কমপ্লায়েন্সের জায়গায় তো আমরা কমপ্লায়েন্স করছি, বাট ব্যবসায়িক পরিবেশ যদি আমরা আরো একটু তৈরি করে দেই, ইজ অফ ডুইং বিজনেস যদি আমরা আরো ইজি করে দেই, সেটা কি আপনার মনে হয় যে অনেক বেশি ইজি হবে তাদের জন্য? অবশ্যই। আপনি দেখেন, আমি ইভেন দ্য ট্যাক্স লস, যেটা জাভেদ বলার চেষ্টা করছে, দ্য ট্যাক্স লস আর গুড হিয়ার ইন বাংলাদেশ, হ্যাঁ, although it can be simplified, the problem is the way the tax laws are being enforced আর কি আপনার, হ্যাঁ, এখানে হচ্ছে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আর কি আপনার, যেখানে কিন্তু কমপ্লায়েন্ট কোম্পানির জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট টু রিয়েলি গো বাই দি ল অ্যান্ড মানে আমাদের ল তো আছি তো, বাট দ্য ইস্যু ইজ হাউ ডু আই কমপ্লাই অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট, বিকজ অনেক সময় এরকম চ্যালেঞ্জেস আসে অ্যাসেসমেন্টের বেলাতে আর কি, যেটা আমরা কিন্তু আসলে করতে পারি না বিকজ দ্য কারেন্ট লস। এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জেস লাগবে। উদাহরণস্বরূপ আপনাকে বলি দ্যাট আমি যদি 100 টাকার একটা রিটার্ন সাবমিট করলাম যে আমার ইনকাম হচ্ছে 100 টাকা, ট্যাক্স অথরিটিস অনেক সময় যেটা আরবিট্রারি বলে যে না এটা 100 না, এটা হচ্ছে 500 টাকা, রাইট? এখন 500 টাকা তো বললো, বাট সেখানে শেষ না তো। আমি যখন এপিলে যাব, এই যে 400 টাকা যে ডিসপিউটেড ট্যাক্স, এর উপরে 10% জমা দিয়ে আমাকে যেতে হচ্ছে। সো হাউ ডু আই ইন দ্যাট কেস রিয়েলি ম্যানেজ দিস সিচুয়েশন অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ইটস বিগ চ্যালেঞ্জ ফর আস। তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এই বিষয়গুলো আসলে গভর্নমেন্ট এবং ট্যাক্স অথরিটির আরো একটু চেঞ্জ করা উচিত, যাতে আসলে এই ধরনের কোম্পানিগুলো আসতে পারে। আমি একটু জানতে চাইবো জাভেদ ভাই, আপনি তো দীর্ঘ সময় ধরে কাজ করছেন, তো বহুজাতিক কোম্পানিগুলো তো বিনিয়োগ করতে চাচ্ছে বাংলাদেশে, বেজা বিডা, এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডিং এর কিন্তু একটা ইমেজ তৈরি হয়েছে, যেটি সবসময় ব্র্যান্ড ভ্যালুকে গুরুত্ব দেয় যারা বহুজাতিক কোম্পানি আছে। একটু কি বলবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে আসলে বহুজাতিক কোম্পানিগুলোর অবস্থানের পার্থক্য কি? আমি যদি দেখি গত 20 বছরে অনেক ট্রান্সফরমেশন হয়েছে, অ্যান্ড আমি যেমন বলি, যেমন বিডা হ্যাজ ডান সাম ফ্যান্টাস্টিক ওয়ার্ক ইন টার্মস অফ রেমিটেন্স অফ ডিভিডেন্ডস, রয়্যালটি, এই সমস্ত আগে খুবই জটিল ছিল, খুব কমপ্লিকেটেড ছিল যে কোনো ইনভেস্টার জন্য। এখন কিন্তু এটা অনেক সহজ হয়ে গেছে। বিডা ওয়ান স্টপ সার্ভিসও চালু করেছে, যেটা ইজ ভেরি কনভিনিয়েন্ট ফর অনেক ইনভেস্টার। কিন্তু একটা জিনিস রিয়েলিটি যেটা করতে, ওয়ান স্টপ সার্ভিস করলেও বিডাকে কিন্তু কোঅর্ডিনেট করতে হয় অনেক ডিপার্টমেন্টের সাথে, অ্যান্ড দ্যাটস ওয়ের দ্য স্ট্রাগল ইজ। এই জিনিসটা এখনও আমাদের অনেক সিগনিফিকেন্টলি ইজ আউট করতে হবে, কারণ আজকে যে নতুন ইনভেস্ট করতে আসছে, ওর যদি এখন ল্যান্ডের জন্য এক জায়গায় যেতে হয়, ইলেকট্রিসিটির জন্য আরেকটা যেতে হয়, ওয়াটারের জন্য আরেকটা জায়গায় যেতে হয়, ওর লোকাল পারমিশন নিতে হয়, ট্রেড লাইসেন্স নিতে হয়, ভিএটি নিতে হয়, জাস্ট লটস অফ স্টাফ যেটা করতে হয়। এই জিনিসগুলোতে যেটা দরকার আমাদের সিগনিফিকেন্টলি সিম্পল করে দেওয়া উচিত, কারণ ইনিশিয়ালি যে ইনভেস্টারই আসছে ওর তো ব্যবসা তো হচ্ছে না, ওর তো ইনিশিয়াল হচ্ছে ইজ টেস্টিং দ্য গ্রাউন্ড। কারণ আমরাও আই এম শিওর যখন এসেছিলাম, আমরা যখন 1964 চালু করেছিলাম, উই স্টার্টেড উইথ ওয়ান লাইন, একটা লাইন নিয়ে। এখন আমার মাল্টিপল ফ্যাক্টরিজ আছে বাংলাদেশে, সো বিকজ এনি ইনভেস্টার টেস্ট করে। নাও কম্পেয়ার টু ইন্ডিয়া এবং বাংলাদেশে জিনিসটা হয়, আই থিঙ্ক ইন্ডিয়া ফিউ ইয়ার্স এহেড অফ আস, হ্যাঁ, কারণ ওরা অনেক আগে চালু করেছিল। ইনফ্যাক্ট ওদের যখন ইন্ডিয়া ওপেন আপ ইন আর্লি 2000-এর দিকে, লেট 90s আর্লি 2000, তখন ওরা কিন্তু ইন্ডিয়ার একটা কম্পিটিটিভ একটা নিয়ে এসছে, এবং সেই কারণে ইন্ডিয়া হ্যাজ রিয়েলি গন ভেরি ওয়েল। এবং ওদের একটা অ্যাডভান্টেজ যেটা হয়েছে, ওরা খুব ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিতে করতে পেরেছে। আমাদের যেমন, যদি আমাদের ইকোনমিও দেখি, আমাদের এক্সপোর্টের একটা বড় জিনিস হচ্ছে গার্মেন্টস। আমাদের দ্যাটস এ হিউজ থিং, বাট একটা রিস্ক অলসো, কারণ ডাইভার্সিফিকেশন খুব কম। Whereas ইন্ডিয়াতে যেটা করেছে, they have actually gone and positioned themselves, because ওরা বলেছে you'll get great scale, great environment for creating market and great domestic market, because attract করার জন্য কিন্তু these are critical things, যে ওরা জানে এখন মাল্টিন্যাশনাল যদি আসে, যে আচ্ছা গ্রেট লোক আছে যারা আমাকে হেল্প করবে, আমি জানি মার্কেট আছে, পোটেনশিয়াল আছে, অ্যান্ড আমার ইজ অফ ডুইং বিজনেস অনেক সহজ, অনেক ইজি। সেই ক্ষেত্রে আসলে আমরা অনুষ্ঠান শেষ করব, একটু মাসুদ ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই। সিএসআর একটা বড় পার্ট বহুজাতিক কোম্পানিগুলোর, তো সেই ক্ষেত্রে আসলে সিএসআর এ তো আপনারা অনেক ইনভেস্টমেন্ট করেন এবং ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য। এই ক্ষেত্রে কি একটু বলবেন যে আসলে বাংলাদেশে আপনারা ঠিক কোন কোন জায়গায় এখন এই মুহূর্তে সিএসআর এ ইনভেস্টমেন্ট করছেন? পার্টিকুলারলি যদি বলেন, ইফ ইউ টক অফ লেটস সে ইউনিলিভার কনজিউমার কেয়ার আর কি, যখন আমরা জিএসকে ছিলাম আর কি, আমাদের কয়েকটা কোর এরিয়াস ছিল, মেইনলি অন হেলথ কেয়ার আর কি। তার মধ্যে একটা বড় প্রোগ্রাম ছিল আপনার ইউনিসেফের সাথে আমাদের ছিল একটা, যেটা রান করতাম আমরা ফর চিলড্রেন। এটা আমাদের মেজর প্রোগ্রাম ছিল আর কি আপনার।
সো এখনো পর্যন্ত আমরা কয়েকটা প্রোগ্রাম রান করি মেইনলি উইচ আর ফোকাস অন হেলথ কেয়ার আর কি আপনার। আমরা এটাই মেইনলি ফোকাস করে থাকি বিকজ আলটিমেটলি ইজ অ্যালাইন টু আ প্রোডাক্ট অ্যাজ ওয়েল। যে হলিস যে আমাদের যে মেইন ব্র্যান্ডটা আছে প্লাস গ্ল্যাক্সোসডি যেটা আগে বলতাম আমরা আর কি আপনার। সো এখন এই প্রোডাক্টগুলো মেইন ফোকাসটাই হচ্ছে আলটিমেটলি আপনার অন হেলথ। আমরা যেটা করে ইউনিসেফের সাথে আমরা পার্টনার করে কিছু আমরা আউটরিচ অ্যাক্টিভিটিস আমরা করে থাকি আউটসাইড ঢাকা আর কি আপনার বেসিক্যালি। যে আমরাও আশা করছি বাংলাদেশে বহুজাতিক কোম্পানিগুলোর কার্যক্রম বাড়বে এবং ইউনিলিভারের যে সাকসেস স্টোরি এটা আসলে বাংলাদেশের হিস্ট্রিতে বহুজাতিক কোম্পানির একটা মাইল ফলক। তো আমরা আশা করছি আপনাদের দেখে আরও যারা বহুজাতিক কোম্পানি বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য চিন্তা করবেন এবং বিনিয়োগের যে পরিবেশের কথা বলছেন আপনারা সেটিও সরকার আরও বেশি কিভাবে সহজীকরণ করা যায়, আপনাদেরকে কোথায় কোথায় ট্যাক্স রিবেট এবং আইনের কি কি সংশোধন করলে এই কোম্পানিগুলো বাংলাদেশে এসে ব্যবসা করতে পারে এবং টিকে থাকতে পারে সেটি আগামীর সম্ভাবনার দ্বার খুলে দিবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।